নমস্কার বন্ধুরা। এবার পাকিস্তানি চর গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গ থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, খুবই গুরুত্বপূর্ণ খবর। আমি জানি না কেন এটা মিডিয়াতে দেখাচ্ছে না। এই যে পাকিস্তানি চর, এর নাম হচ্ছে ফয়জাল রব্বি। আর ইনি জাকির হোসেনের ভাই। জাকির হোসেন হচ্ছে ইসলামপুরের প্রাক্তন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। বুঝতে পারছেন, তৃণমূল যোগটা এখানেও বেরিয়ে এলো। তাই এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। আর পুরো ঘটনাটা আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে জাকির হোসেনের ভাই ফয়জাল রব্বি কিভাবে গ্রেপ্তার হলো, দেখুন। আপনারা জানেন 15 আগস্টের আগে 12 আগস্ট থেকে পুরো দেশ জুড়ে এই সমস্ত টেরর যে নেটওয়ার্কটা ছিল সেটাকে ধরার একটা চেষ্টা চলছিল এবং পুরো দেশ জুড়ে 200 জনেরও বেশি গ্রেপ্তারই হয়েছিল। তার মধ্যেই এদের নাম জড়িয়ে আসে বা উঠে আসে। দেখুন, কদিন আগে আপনারা শুনেছিলেন যে টেররিস্ট একজন গ্রেপ্তার হয়েছিল বর্ধমান থেকে। তার আগেও পশ্চিমবঙ্গে আরো অনেক টেররিস্ট গ্রেপ্তার হয়েছে, সে খবরটা আপনারা জানেন। এবার বলে রাখি, এই যে এই ফয়জাল রব্বি, ইনি কিভাবে গ্রেপ্তার হলেন। দেখুন, এর নাম উঠে এলো তিনজনের কাছ থেকে। এর আগে যখন 12 তারিখে গ্রেপ্তার হয়েছিল তখন এই তিনজন ধরা পড়েছিল। এদের নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী আর রশিদুল হক। এই তিনজনকে প্রথমে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তারপর তাদের কাছে খোঁজ খবর করার পর জানতে পারা যায় এই ফয়জাল রব্বির নাম, এবং অবশেষে ফয়জাল রব্বিকেও গ্রেপ্তার করা হয় পাকিস্তান চর সন্দেহে। এরা কি করতো আপনারা জানেন কি? এরা পাকিস্তানের হয়ে চর বৃত্তি করতো ভারতে। ভারতের বিভিন্ন ডিফেন্সের যে সমস্ত খবর আছে সেগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া এবং পাকিস্তানের লোগো দেওয়া বন্দুক পর্যন্ত পাওয়া গেছে। শুধু তাই নয়, ভারতের যে সিমগুলো আছে এগুলো এরা প্রথমে পাচার করতো বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে এগুলো চলে যেত পাকিস্তানে। আর বাংলাদেশটা এখন একটা পাকিস্তানের হাব হয়ে উঠেছে, পাকিস্তানের আইএসআই এর হাব হয়ে উঠেছে, এটা আপনারা সবাই জানেনই। তো এই যে এই ফয়জাল রব্বি, ইনি গ্রেপ্তার হওয়ার পর ওনার স্ত্রী কি বলছেন সেটা আপনারা একবার শুনে নিন। ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তৃণমূল নেতার ভাই, বড় বড় নেতার ভাই, ওই হিসাবে ফাঁসানো হচ্ছে ওনাকে। বিরোধী দলেই ফাঁসাবে, আর কে ফাঁসাবে? দেখলেন তো, ওনার স্ত্রী বলছে এটা হচ্ছে বিজেপির চাল, তৃণমূল করতেন বলে ওনাকে ফাঁসানো হচ্ছে নাকি। কিন্তু দেখুন, এসটিএফ তো শুধু শুধু কাউকে গ্রেপ্তার করে না, তাদের কাছে সমস্ত খবর পেয়েছে, তারা মিসিং লিঙ্ক গুলোকে জুড়েছে, তারপর এদের নাম উঠে এসেছে। তো বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এটা একটা খবর। আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, দেখুন, এখন কিন্তু পশ্চিমবঙ্গে অনেক পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি চর ধরা পড়ছে। এর আগে যখন তৃণমূল বা সিপিএম এর সরকার ছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এত পাকিস্তানি চর গ্রেপ্তার হওয়ার খবর আসতো না। আসলে তাদের কাছে এটা গুরুত্বপূর্ণই ছিল না যে কোনো পাকিস্তানি চর বা পাকিস্তানি যারা জঙ্গি আছে তাদেরকে গ্রেপ্তার করা যায়। তাদের কাছে এরা সবাই ছিল ভোট বাক্স। এদের জন্য যে দেশটা ক্ষতি হয়েছে তারা এটা দেখতো না। কিন্তু যখন এই সরকার পরিবর্তন হলো, আপনারা দেখুন একের পর একে কয়েকদিন, খুব বেশি কিন্তু দিন হয়নি, আপনারা দেখুন কয়েকদিনের মধ্যে অনেকগুলো 10-12 জন আমার মনে হয় জঙ্গি এই পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গকে এরকম জঙ্গিগুলো তাদের একটা হাব বানিয়ে ফেলেছিল এবং সরকার পাল্টানোর পর এগুলো এবারে আস্তে আস্তে ধরা পড়ছে। বেঙ্গল এসটিএফ এবং এখন কিন্তু খুবই দ্রুততার সাথে কাজ করছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আপনাদের সাথে আমি এটা প্রথমে শেয়ার করলাম। এরপর আমি আপনাদেরকে জানাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা এখন দিন রাতে দেখতে পাচ্ছেন মিডিয়াতে। তো এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলার নেই, আপনারা জানেনই এবিভিপি আর এদিকে এসএফআই এই দুটো সংগঠনের মধ্যে লড়াই হচ্ছিল এবং তারপরে এই লড়াইটা একটা হিংসাত্মক রূপ নেয়, এটা সবাই আপনারা জানেন। কিন্তু আমি যেটা আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে দিলীপ ঘোষ এবং অর্জুন সিং, এরা এই ঘটনাটা নিয়ে কি বলেছে। দুটোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাই দুটো বক্তব্য পরপর আপনারা শুনুন। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন। একটু উঠা পটা উল্টা পাল্টা, তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। দেশ বিরোধী শক্তি যে আছে তারা এই যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। তারা আমাদের আপনার পরিবারের ছেলেদের মেয়েদের তারা ওই মগজ ধোলাই করে, ব্রেন মেন্টালি তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তাদেরকে সমাজের বিরোধী বানিয়ে দেয়, তাদের দেশের বিরোধী বানিয়ে দেয়। ওই রোজ আন্দোলন এই দিতে হবে। আর ওখানে একটা নেশাগ্রস্ত লোকের একটা মানে আখড়া হয়ে গেছে। ওখানে দুনিয়ার নেশা জিনিস বিক্রি হয় মাইক্রো লেভেলে। তাদেরকে বোঝানো দরকার, তাদের পরিবার সঙ্গে কথা বলা দরকার আছে যে আপনার ছেলে, আপনার মেয়ে ওখানে গিয়ে এই কাজ করছে। এনারা যে কথাগুলো বললেন কথাগুলো ভুল নয়, কারণ এই যাদবপুর ইউনিভার্সিটি একটা নেশার আখাড়ায় পরিণত হয়েছে। এখানে এরকম নেশার অনেক কার্য কারবার হয়, শুধু তাই নয়, এখানে এরকম দেশ বিরোধী স্লোগানও অনেক সময় উঠতে দেখতে পাওয়া যায়।
তো সেই সমস্ত ঘটনা থেকে আপনাদের কি মনে হয় যে এই যে ঘটনাটা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এটা ঠিক না ভুল? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, এবার একটু অন্নপূর্ণা যোজনা নিয়েও কথা বলা দরকার আছে। কারণ অন্নপূর্ণা যোজনাতে এখন জানতে পারা যাচ্ছে যে যারা আসলে প্রাপ্য বা যোগ্য তারা কিন্তু টাকা পাচ্ছেন না। এদিকে যারা যোগ্য নয় তারা অনেকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অনেক জায়গায় আমিও এই খবরটা পেয়েছি যে যারা সরকারি চাকরি করছে তাদের স্ত্রীরা অনেক জায়গায় টাকা পাচ্ছে। যাদের বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, যারা এই টাকা পাবার যোগ্য নয় তারা টাকা পাচ্ছে, আর উল্টো দিকে যারা সত্যি এই টাকাটা পাওয়ার যোগ্য তারাই টাকা পাচ্ছেন না। এইরকম একটা ভিডিও আমার সামনে এসেছিল। তো সবার প্রথমে আপনাদেরকে চলুন এই ভিডিওটাই দেখাই। আমি টাকা পাই না, আমার তো অনেক কষ্ট। আমার হলো পাশের ছেলেটা পুলিশে চাকরি করে, তার বউ পাইছে, মা পাইছে, তারপরে পাশের 3 ক্লিনিক, সে টাকা পাইলো, তার বউ বাচ্চা সবাই টাকা পাইছে, আমি পাইলাম না। আমার যে যতটুক আমার যে টাকাটা ঢুকে যাবে, আমি খুবই কষ্ট আমার। আমি রাজার লোকে ভোট দেওয়াইছি, বসে বসে ভোট দাও, ভোট দিবে, ভোট দাও। আমি সবাইকে বলছি ভোট তো দিতে যাও, জিতবা জিততে আপনার পাশের বাড়ি যারা চাকরি করেন তারা পাইছে? কৌশিক বাবাটা বললো গৌর ঘোষ। আচ্ছা, বললাম আপনি কোন ওয়ার্ডে থাকেন? এখনো ওর আমাদের পাশে আমার বাবারে। দেখুন, চোখের জলটা তো আর মিথ্যে হতে পারে না। এই যে এই বৃদ্ধাকে আপনারা দেখলেন, এনাকে দেখেই মনে হচ্ছে ইনি অবশ্যই এই টাকাটা পাওয়ার যোগ্য, কিন্তু ইনি টাকা পাচ্ছেন না। অথচ ইনি যেখানে কাজ করেন তাদের পরিবারের লোকেরা টাকা পেয়ে গেছে। তাহলে ভাবুন, এই যে টাকাটা নিয়ে একটা গন্ডগোলটা অবশ্যই হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমরা রিসেন্টলি দেখছি নানা জায়গায় মহিলারা আন্দোলন করছে, তারা কিন্তু এটা নিয়ে কথা বলছে যে তারা যোগ্য প্রাপক হয়েও তারা কিন্তু টাকা পাচ্ছেন না। এটাকে অবশ্যই সরকারের ভালোভাবে দেখা দরকার। দেখুন, যেটা আমরা জানতে পারছি সরকার থেকে, যেটা জানানো হচ্ছে যে দেখুন, সরকারটা অবশ্যই পাল্টেছে, কিন্তু সরকারি যে কর্মচারীরা আছে তাদের মধ্যে অনেকেই সিপিএম মাইন্ডেড, অনেকেই তৃণমূল মাইন্ডেড। তারা এই গন্ডগোলটা ঘটাচ্ছে। যারা অবশ্যই টাকাই পাওয়ার যোগ্য তাদেরকে টাকা দিচ্ছে না, এবং যারা পাওয়ার যোগ্য নয় বা তাদের রিলেটিভ কিছু মানুষদেরকেও টাকা দিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা সরকারকে ধ্যান রাখতে হবে, এবং এইরকম যে সমস্যাগুলো হচ্ছে সেটা সরকারকে দ্রুত সহকারে সমাধান করা দরকার। দেখুন, সরকার থেকে কিন্তু একটা ব্যবস্থা করেছে, তারা একটা ক্লেমের সিস্টেম চালু করেছে, মানে অনলাইনে আবার আপনারা এটাকে নিয়ে আবেদন করতে পারবেন বা ক্লেম করতে পারবেন যে আমি এই টাকাটা পাওয়ার যোগ্য। তারপর এটাকে নিয়ে আবারও যারা বিডিও রয়েছে বা ব্লকের যারা লোকেরা রয়েছে তারা এটাকে নিয়ে আবারও দেখবে, তারপর আপনার টাকা যদি আপনি যোগ্য হন আপনাকে টাকা দিয়ে দেবে। কিন্তু সরকারকেও এটার উপর নজরদারি রাখা দরকার, কারণ অনেক বেশি এটা দেখতে পাওয়া যাচ্ছে যে যারা যোগ্য তারা টাকা পাচ্ছেন না। তো এই খবরটা আমার মনে হয় আপনাদেরকে দেওয়া দরকার ছিল, সেই জন্য আপনাদেরকে জানালাম। আজকে ভিডিওটা শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। তো দেখুন, আপনারা অবশ্যই হয়তো জানেন যে পশ্চিমবঙ্গে এখন কিন্তু আবারও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে চলেছে, মানে বেড়ে যাচ্ছে। আগে তো যখন ভোট হচ্ছিল তখন অনেক কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কিন্তু ভোটের পর তাদেরকে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা পশ্চিমবঙ্গে আরো বাড়ানো হচ্ছে। দেখুন, প্রথমে খবর ছিল যে দুর্গাপূজা পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে, তারপর এরা চলে যাবে। কিন্তু যেটা জানতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এখন আরো সংখ্যা বাড়ানো হচ্ছে। এই বাড়ানোর পেছনে কারণটা কি, এটা হচ্ছে আসল খবর। এই যে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, এটা নিয়ে কুণাল ঘোষ কি বলেছে চলুন প্রথমে আমরা সেটাই শুনে নিই। এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে কেন? তাহলে কি রাজ্য পুলিশের উপর, রাজ্য সরকারের উপর দিল্লির আস্থা নেই? কেন্দ্রীয় বাহিনী তো আমরা ভাবাও যায় না, এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে। কি করে ঢুকতে পারে? কেন? তাহলে কি আরো কোনো বড় প্লট আছে এদের? এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে কেন? ভোট হয়ে গেছে, চলে যাবে কেন্দ্রীয় বাহিনী। তাহলে কি রাজ্য পুলিশের উপর ভরসা নেই, নাকি পুলিশকে যারা চালাচ্ছে তাদের উপর দিল্লির ভরসা নেই, নাকি আরো কোনো বড় ভয়ঙ্কর প্লট আছে তার জন্য আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী? এত কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় বাংলায় ঢুকছে বলে যে রিপোর্ট আসছে, সেটা কেন হচ্ছে? এটা কি রাজ্যের পুলিশের উপর অনাস্থার জন্য, নাকি আরো একটা কোনো বড় প্লট আছে তার জন্য? কুণাল ঘোষ কি বলল আপনারা শুনলেন তো, যে এর পেছনে আরো কি কোনো বড় প্লট রয়েছে। দেখুন, আমারও মনে হচ্ছে পেছনে একটা বড় প্ল্যানিং তো চলছে। দেখুন, আসামেও এরকম ঘটনা ঘটেছিল, কেন্দ্রীয় বাহিনীকে হঠাৎ আস্তে আস্তে বাড়ানো হয়, তারপর আসামে কি হয়, এনআরসি। তো তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ কি এবারে এনআরসি চালু হতে চলেছে, বা এসআইআর কি আবার পুনরায় হতে চলেছে? কারণ এটা নিয়েও শ্রমিক ভট্টাচার্য একবার বলেছিল যে এই যে এসআইআরটা পশ্চিমবঙ্গে এবারে ভোটে হয়েছে তাতেও অনেক ধাঁধলি হয়েছে, মানে ঠিক মতো এসআইআর হয়নি। তাহলে এসআইআরটা কি আবার পুনরায় হতে পারে? এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এসআইআর হোক বা না হোক, এনআরসি হওয়ার একটা কিন্তু প্রবল চান্স রয়েছে। তার জন্য দেখতে পাই যাচ্ছি যে সিএএ এর মাধ্যমে যাদেরকে নাগরিকত্ব দেওয়ার দরকার আছে তাদেরকে কিন্তু সরকার খুব দ্রুততার সঙ্গে নাগরিকত্ব দিচ্ছেন। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এনআরসি কিন্তু খুব জলদি হতে পারে, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে।
আসছে। আপনাদের কি মনে হয় সেটা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কারণ আমি আপনাদের সামনে 3টা খবর শেয়ার করলাম আর 3টাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ খবর। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। এইরকম নতুন নতুন ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।